আজ অনুসন্ধানে আমাদের গন্তব্য রাজধানীর কিছু ইংরেজি মাধ্যম স্কুল, যেখানে শিক্ষা হয়ে উঠেছে পণ্য। বড় বড় স্কুলগুলোতে ওইরকম আহামরি এডুকেশন দেওয়া হচ্ছে, এটা আমি মনে করি না। মুনাফা লাগামহীন। আমার লাভের দিক তো আপনার দেখার দরকার নেই। তাদের প্রধান শিকার নগরের মধ্যবিত্ত। এই ফিনান্স সম্বন্ধে কোনো প্রশ্ন জানতে হল মানে লাগাম টানার বিধি আছে, কিন্তু প্রয়োগ নেই। ইংলিশ মিডিয়াম স্কুল এটা অনেকটা ক্ষেত্রেই আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আমি মাঝহার মিলন, আপনাদের স্বাগত জানাচ্ছি অনুসন্ধানে। নিয়ন্ত্রণহীনভাবে চলছে দেশের ইংরেজি মাধ্যম স্কুলগুলো। বছর বছর বাড়ানো হচ্ছে টিউশন ফি। এখানে অসহায় শিক্ষার্থী, এমনকি অভিভাবকও। প্রশ্ন হচ্ছে, এই হাজার হাজার টাকা খরচ করা হচ্ছে যে মানসম্মত শিক্ষার জন্য, তার কতটুকু দিতে পারছে এই স্কুলগুলো? কতটাই বা স্বচ্ছ তাদের আর্থিক ব্যবস্থাপনা? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজেছি আমরা। চলুন দেখে আসি অনুসন্ধানের আজকের অনুসন্ধান। প্রতিটি কর্মমুখর দিনে রাজধানী ঢাকা জেগে ওঠে এমন হাজারো শিশুর চলাচলে। দৃশ্য একই, হোক তা ধানমন্ডি, গুলশান বা উত্তরা। এসব শিশুর বেশিরভাগেরই গন্তব্য কোনো না কোনো ইংরেজি মাধ্যম স্কুল। প্রথাগত শিক্ষায় আস্থা হারানো শহুরে মধ্যবিত্তের নতুন আস্থার জায়গা। এমনই একজন অভিভাবকের সাথে আমাদের কথা হয় রাজধানীর ধানমন্ডিতে। ৩.৫ বছরের মেয়েকে নিয়ে স্কুলে যাবার পথে। কমাস হলো তাকে ভর্তি করিয়েছেন প্লে গ্রুপে। আমাদের প্রশ্ন, কেন ইংলিশ মিডিয়ামে? জীবনের অনেক বিলাসিতা ছাড় দিয়ে হলেও আমরা চেষ্টা করি বাচ্চাকে একটা মানসম্মত পড়াশোনায় শিক্ষিত করতে। আমাদের জন্য আসলে খরচটা একটু বেশি পড়ে যায়। যেমন ভর্তির সময় আমরা ১,২০,০০০ টাকা দিয়ে ভর্তি করেছি। তো আর মান্থলি প্লে গ্রুপের বাচ্চার জন্য আমাকে ১৪,৫০০ টাকা বেতন দিতে হচ্ছে। রাজধানীতে ৩ ধরনের ইংরেজি মাধ্যম স্কুল আছে। হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান বিশ্বমানের। সেখানে এত টাকা লাগে যে কেবল ধনী পরিবারের সন্তানরাই পড়তে পারে। পাড়া মহল্লায় গজিয়ে ওঠা ছোট ছোট স্কুলগুলোতে খরচ কম, পড়াশোনার মানও আশানুরূপ নয়। কিন্তু গেল ৩ দশকে দেশে মাঝারি মানের বেশ কিছু ইংরেজি মাধ্যম স্কুল জনপ্রিয় হয়ে উঠেছে, যার প্রতিটিতেই কয়েক হাজার ছাত্রছাত্রী, মূলত মধ্যবিত্ত ঘরের। আমরা এখন রয়েছি ধানমন্ডি ৭ এ সড়কে। আমার হাতের ঠিক ডান পাশে পরপর দুটি আবাসিক ভবনে দুটি স্কুল গড়ে উঠেছে এখানে, আর ঠিক অপর পাশেই এমন আরও দুটি স্কুল। এগুলো সবই মাঝারি মানের ইংরেজি মাধ্যম স্কুল। আমরা গুনে দেখেছি শুধুমাত্র ৭ এ সড়কেই এমন ৮টি স্কুল রয়েছে, আর পুরো ধানমন্ডি জুড়ে রয়েছে কমপক্ষে ৩০টি ইংরেজি মাধ্যম স্কুল। মধ্যম সারির এই স্কুলগুলোতেই ছাত্রছাত্রী বেশি, তাই আমাদের অনুসন্ধান শুরু হয় এমন কয়েকটি প্রতিষ্ঠানকে ঘিরে। প্রথমে আমরা অভিভাবকদের সাথে কথা বলার চেষ্টা করেছি। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে কেউ এড়িয়ে গেছেন, কেউ বা নিজেকে আড়াল করেছেন। তারপরও গেল ৩ মাস ধরে আমরা অন্তত ৫০ জনের সাথে টেলিফোনে এবং সরাসরি কথা বলেছি। তাদের একটি আপনাদের সামনে তুলে ধরছি। এই অভিভাবকের ২ সন্তানের একজন প্লে গ্রুপ এবং অন্যজন লেভেল 4 এর শিক্ষার্থী। এক একটা সেকশনে দেখা যাচ্ছে ৩০-৩২টা বাচ্চা ওনারা নিচ্ছেন, কিন্তু তাদেরকে হ্যান্ডেল করার জন্য একটা মাত্র টিচার। সেই টিচার আসলে কতটুকু তাদেরকে হ্যান্ডেল করতে পারছেন সেই ব্যাপারে আমাদের আসলে যথেষ্ট সন্দেহ আছে। তাদের একটা ছোট্ট একটা খেলার ম্যাট আছে, যেটা কিনা আমার একটা ড্রয়িং রুমের সমান। এখানে ২০০-২৫০ বাচ্চা স্কুলের বিভিন্ন টাইমে খেলতে আসবে, সেটা আসলে একেবারেই মিজারেবল। তেমনই একটি স্কুলের দিকে যাচ্ছি আমরা। সানিডেল স্কুলটি ৩৫ বছরের পুরনো এবং নামকরা। ধানমন্ডি আর মোহাম্মদপুরে তাদের ৬টি ক্যাম্পাস, সবকটি আবাসিক ভবনে। ধানমন্ডি ৭ নম্বর সড়কে তাদের সিনিয়র সেকশন। ক্যামেরা নিয়ে গেলেও ছবি তোলার সুযোগ মেলেনি সেখানে।
গোপনে আমরা যেটুকু ছবি তুলেছি দেখুন তা। নিচতলার প্রায় অন্ধকার গলি ধরে এগোলে দুপাশে ছোট ছোট কক্ষ, কোনোটা অফিস রুম, কোনোটা শিশুদের ক্লাসরুম। শিক্ষার পরিবেশ এখানে এমনই। এর বিনিময়েই প্রত্যেকের কাছ থেকে মাসে 15,000 টাকা টিউশন ফি নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি স্কুলটির অধ্যক্ষ। আমরা এখন ঢাকার আরেকটি জনপ্রিয় ইংরেজি মাধ্যম স্কুল একাডেমিয়াতে। কোচিং সেন্টার থেকে স্কুলে পরিণত হওয়া একাডেমিয়ার এখন রাজধানী জুড়ে 7টি শাখা। 7 মসজিদ রোডের এই 6তলা ভবনটিতে মূল ক্যাম্পাস। ভবনের আন্ডারগ্রাউন্ড গ্যারেজে যাই আমরা। সেখানে গাড়ি ঢোকার এই জায়গাটুকু একাডেমিয়ার শিক্ষার্থীদের খেলার জায়গা। একটু বড় ক্লাসে যারা, তাদের জন্য গ্যারেজের জালে ঘেরা এমন ব্যবস্থা। এমনকি এসব স্কুলে ছাদও হয়ে গেছে খেলার মাঠ। এভাবে আমরা আরো কয়েকটি স্কুলে গিয়ে কথা বলার চেষ্টা করেছি, জানতে চেয়েছি, কিন্তু উত্তর পাইনি। অভিভাবকরাও প্রশ্ন করে কখনোই জবাব পান না। তাদেরকে আমরা বারবার প্রশ্ন করে যাচ্ছি, আপনারা কেন এত বেতন নিচ্ছেন, কেন এটাকে লেস করছেন না। তারা আমাদেরকে একটাই উত্তর দিচ্ছেন, আপনি যদি পড়াতে চান তাহলে পড়াবেন, না পড়াতে চাইলে এটা আপনার ইচ্ছা। অভিভাবকদের কাছ থেকে ইংরেজি মাধ্যম স্কুলগুলো কত টাকা নিচ্ছে তা বুঝতে আমরা মাঝারি এবং নামকরা 5টি স্কুলের টিউশন ফির সঙ্গে দেশের শীর্ষ 5টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির তুলনা করেছি। আমাদের হিসাব বলছে, শিক্ষা জীবনের একেবারে শেষ ধাপ MBA-তে পড়তে মাসে গড়ে যে খরচ হয়, শিক্ষা জীবনের একেবারেই প্রথম ধাপ প্লে গ্রুপে পড়তে মাসে গড়ে তার চেয়ে 3 থেকে 5,000 টাকা পর্যন্ত বেশি খরচ হয়। বিষয়টি আরও যাচাই করতে আমরা রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে যাই। রামপুরায় 10 একর জায়গা জুড়ে গড়ে ওঠা এই বেসরকারি বিশ্ববিদ্যালয় 200 কোটি টাকায়। সেখানে MBA পড়ছেন ঐশী এনায়েত। রাজধানীর ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থী ছিলেন তিনি। স্কুল লাইফে দেখা যেত আমাদের এক ফ্লোরে একটা ক্লাসের স্টুডেন্টকে সব আটকায় রাখতো। আমাদের কোনো মুভমেন্ট থাকতো না। সামনে মাঠ থাকলে মাঠের অ্যাক্সেস থাকতো না সারাক্ষণ। আমাদের এখানে একটা আন্ডারগ্রাউন্ড একটা স্পোর্টসের এরিনা আছে, যেখানে ফুটবল, ব্যাডমিন্টন অনেক কিছু খেলা হয়। বয়েজ রুম, গার্লস কমন রুম আছে, একটা জিম ডেভেলপ করা হচ্ছে, আমাদের লাইব্রেরি আছে, ICT ল্যাব আছে, রিডিং রুম আছে, প্রেয়ার রুম আছে। সেমিস্টার ফিটা ডিভাইড করলে মাসে আসে মাত্র 12,000 টাকা অ্যাট ম্যাক্স। কিন্তু আমাকে নিজের একটা প্রশ্নের ব্যাপার আসে যে আমি কেন স্কুল লাইফে থাকতে 20,000-এর কাছাকাছি দিতাম। এনায়েতের স্কুল জীবনের 15 বছর কেটেছে এই মাস্টারমাইন্ড স্কুলে। ধানমন্ডিতে স্কুলটির মূল ক্যাম্পাস। আরও 9টি ক্যাম্পাস রয়েছে তাদের, কয়েকটি আপনাদের দেখাতে চাই। উত্তরায় আবাসিক ভবনের 4টি ক্যাম্পাসের কোনোটিতেই নেই শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা। ধানমন্ডি 32 নম্বরে মাস্টারমাইন্ডের জুনিয়র ক্যাম্পাসে টিনশেড গ্যারেজে করা হয়েছে ক্ষুদে শিক্ষার্থীদের ক্লাসরুম। এখানেই প্লে গ্রুপের শিক্ষার্থী ভর্তি নেওয়া হয় মাসে 14,500 টাকা। অনেক চেষ্টার পর আমরা মাস্টারমাইন্ডের মূল ক্যাম্পাসে প্রবেশের অনুমতি পাই। শিক্ষার্থীদের এমন খেলার মাঠ, আড্ডার জায়গা আর ঘিঞ্জি ক্লাসরুম দেখতে দেখতে আমরা সরাসরি চলে যাই প্রতিষ্ঠানটির অন্যতম মালিক এবং প্রিন্সিপাল সৈয়দ ফখরুদ্দিনের রুমে। শুরুতেই আমরা প্রশ্ন করি, কোন যুক্তিতে তিনি স্কুলের টিউশন ফি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়ে বেশি নিচ্ছেন। আপনি যখন সোনারগাঁ হোটেলে খেতে যান, ওয়েস্টিন হোটেলে খেতে যান, একই মাংস 2 মাস আগে ফ্রিজে রাখা, আর এখানে শুক্রাবাদের ছোট হোটেলে একেবারে ফ্রেশ মাংস আপনি 100 টাকা দিয়ে খেয়ে আসেন, ওখানে 5,000 টাকা 4,000 টাকা বিল দেন। এভরিথিং ইজ বিজনেস। কোনটা বিজনেস না? এক সময়ের এই জনপ্রিয় শিক্ষক এখন পুরোদস্তুর ব্যবসায়ী। 1997 সালে ফখরুদ্দিন সহ 3 শিক্ষক মিলে মাত্র 1.5 লাখ টাকা দিয়ে শুরু করেন মাস্টারমাইন্ড। কিন্তু এখন স্কুলটির মুনাফা কত? আমাদের হাতে এসেছে মাস্টারমাইন্ডের 2017 সালের অডিট রিপোর্ট। এতে দেখা যাচ্ছে বছরে তারা লাভ করে 32 কোটি টাকা, ব্যাংকে 48 কোটি টাকা, এমনকি নগদ 23 কোটি টাকা হাতে থাকার পরও এখানে শিক্ষার্থীদের পেছনে বড় কোনো ব্যয় খুঁজে পাইনি আমরা। বাড়ি ভাড়া আর বেতন ভাতা দেওয়ার পর পুরোটাই লাভ করেন তারা। এসব প্রসঙ্গ তুলতেই বিব্রত হন সৈয়দ ফখরুদ্দিন। কোনো প্রশ্নেরই সুনির্দিষ্ট জবাব আমরা পাইনি। আপনি এডুকেশন পাচ্ছেন কিনা সেটা দেখেন।
আমার লাভের দিকটা তো আপনার দেখার দরকার নেই। তারপরে স্যার শিক্ষাকে পণ্য বানিয়ে এই 50% লাভটা কি লজিক্যাল মনে হয় আপনার? শিক্ষাকে পণ্য, আপনি এই যে হার্ভার্ড ইউনিভার্সিটি, ক্যালটেক, এমআইটি, এরা যদি প্রফিট না করতো তো রিসার্চ করার যে ফেলোশিপের যে টাকাটা আসে ওটা কোথা থেকে আসতো? ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কি স্যার খুব বেশি এগিয়ে গেছে বাংলাদেশের স্কুলগুলো, মাস্টারমাইন্ড কি এগিয়ে গেছে অনেকখানি? ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলতে আপনি কি বোঝান? আমি শিক্ষার পরিবেশের কথা বলছি, যে স্কুলে তারা পড়বে, যে খেলার মাঠে তারা খেলবে, খেলার মাঠ, এই সব কিছু মিলিয়ে এডুকেশনাল এনভায়রনমেন্ট আমাদের লিমিটেড রিসোর্সের ভিতরে আমরা যতটুকু পাচ্ছি আমরা করছি। সেই অনুযায়ী লাভটা বেশি হচ্ছে কেন? প্রশ্নটা আসলে সেইখানেই হচ্ছে। আমরা অনেক দিচ্ছি, অনেক চেষ্টা করছি। শিক্ষার পেছনে ঠিক কতটা খরচ করছে এসব স্কুল? আমরা এই প্রশ্নের উত্তর খুঁজেছি 6টি স্কুলের আর্থিক প্রতিবেদনে। ফিনান্স সম্বন্ধে কোনো প্রশ্ন জানতে হল মানে এতগুলি তো নিয়ন্ত্রণ করা সম্ভব না। দেখবেন বিরতির পর। মাস্টারমাইন্ড স্কুল থেকে আমরা যখন বের হয়ে আসি, একটা প্রশ্নেই ঘুরে ফিরে আসতে থাকে আমাদের সামনে, যে মানের কথা বলে এত টাকা নেওয়া হচ্ছে, সেই শিক্ষা কি দেয়া হচ্ছে ইংরেজি মাধ্যম স্কুলে? এই প্রশ্ন আমাদের নিয়ে আসে রাজধানীর গুলশান এলাকায়। গুলশানেরই নামি এক স্কুলে ও লেভেলের এই শিক্ষার্থীর নাম পরিচয় জানাচ্ছি না নিরাপত্তার খাতিরে। সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত স্কুলে কাটিয়ে এখন এসেছে কোচিংয়ে। তার কাছে জানতে চাই কেমন চলছে লেখাপড়া। আমাদের যেহেতু পড়াশোনা 80% ফুলফিল হয় এই কোচিংয়ের মধ্যে, অ্যান্ড বড় ভাইয়াদের ফলো করে আসছি যে বড় ভাইয়ারাও যারা যারা সবারই কোচিং করতে হয়, কারণ কেউকে দেখিনি এই পর্যন্ত কোচিং ছাড়া কেউ ভালো করেছে। তোমরা ক্লাসে যাও না যে? ঠিক এ কারণেই লেভেল 8-এর পর অনেক শিক্ষার্থী স্কুল ছেড়ে দেয়, যেমন সাজিয়া সাথী। সে নিজে ও তার বন্ধুরা এবার ও লেভেল পরীক্ষায় বসবে প্রাইভেট রেজিস্ট্রেশনের মাধ্যমে। এমনিতে আমাদের স্কুলের মধ্যে 7-8 ঘন্টা পড়ে তারপর আবার কোচিংয়ে যে সেম পড়াটা আবার পড়তে হতো, অ্যান্ড সে ওই লেভেলের এফর্টটা প্রত্যেকটা সাবজেক্টে দিতে হতো। ওরকম অনেক বেশি স্ট্রেস হয়ে যাচ্ছিল। সো এটার জন্য আমি এমন টিচার বের করেছি যেটা সবচেয়ে ভালো ওই সাবজেক্টগুলোতে, অ্যান্ড এখন আমি ওদের কাছেই আমি আমার সব কয়টা সাবজেক্টের জন্য প্র্যাকটিস করি, আর আমার মোটামুটি রেজাল্টসও অনেক ভালো হচ্ছে। গুলশানের এই 5তলা ভবনের পুরোটাতে প্রাইভেট কোচিং চলে। দুপুর থেকে শুরু হয় শিক্ষার্থীদের আনাগোনা। রাজধানীর প্রায় সব ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রছাত্রী মিলবে এখানে। রাত 10টা পর্যন্ত একের পর এক ব্যাচে তাদের পড়িয়ে যান ইংরেজি মাধ্যম স্কুলেরই সাবেক বা বর্তমান শিক্ষকরা। থিটার অপোজিটটা হচ্ছে অপোজিট, তাহলে আমরা সেটাই করলাম। থিটার তেমনই একজন শিক্ষক ইশতিয়াক আহমেদ স্কুল ছেড়ে দিয়ে প্রায় 7 বছর ধরে কোচিংয়ে ক্লাস নিচ্ছেন গণিতের। আমি মনে করি 100% বাচ্চাই কোচিং করে। আমরা স্টুডেন্টদের বেসিক দেখে অনেক উইক থাকে, 10% বা 20% স্টুডেন্টের বেসিক খুব ভালো থাকে, খুব ভালো তাদের কোয়ালিটি থাকে, 80% স্টুডেন্টই দেখে খুব উইক স্টুডেন্ট। তো আমরা আহামরি এরকম মনে করি না যে স্কুলগুলোতে, বড় বড় স্কুলগুলোতে ওইরকম আহামরি এডুকেশন দেওয়া হচ্ছে, এটা আমি মনে করি না। Thank you so much. Where's the chili? Where's the chili? Where is the chili? Yes, thank you. দেশের ইংরেজি মাধ্যমের পুরনো স্কুলগুলোর একটি এই স্কলাস্টিকা। গত 4 দশকে স্কুলটি উত্তরা মিরপুরে 2টি আধুনিক ক্যাম্পাস তৈরি করেছে। সেখানে উন্নত ক্লাসরুম, খেলাধুলার জায়গা সবই আছে। তবু কেন শিক্ষার্থীরা কোচিং নির্ভর হয়ে পড়ছে? আমরা এই প্রশ্নের উত্তর জানতে স্কুলটির প্রধান নির্বাহী ওয়াসিমা পারভিনের সাথে দেখা করি। 32 জন বাচ্চা 7টা এ পেয়েছে, 19 জন বাচ্চা 6টা এ পেয়েছে। সো এরকম রেজাল্ট কে করতে পারবে? এই রেজাল্টের পেছনে স্কুলের কতখানি অবদান আর কোচিং হোমগুলোর কতখানি অবদান? কারণ আমরা দেখেছি যে প্রায় 90 থেকে 100% স্টুডেন্ট কোচিং হোমগুলোতে সারাদিন তাদের সময় কাটাচ্ছে। দেখেন, এটা একটা সামাজিক, কি বলবো, একটা ব্যাধি। কারণ কোচিং সেন্টারে যাওয়াটা এখন একটা ফ্যাশন বলতে পারেন, বাচ্চাদের একটা ডিমান্ড বলতে পারেন। কিন্তু শুধুই কি ফ্যাশনের কারণে রাজধানী জুড়ে গড়ে উঠেছে শত শত কোচিং সেন্টার? শিক্ষকরা তা মানতে নারাজ। বরং তারা বলছেন শুধু ছাত্রছাত্রী নয়, ভালো শিক্ষকরাও স্কুল ছেড়ে কোচিংয়ে যোগ দিচ্ছেন। কেন? তাই ব্যাখ্যা করছিলেন মারিয়াম নূর। তিনি এখন নিজেই একটি স্কুল চালাচ্ছেন।
এর আগে কানাডা ও সিঙ্গাপুরে শিক্ষকতা করেছেন বেশ কয়েক বছর। বাংলাদেশের কয়েকটি নামকরা স্কুলেও ছিলেন প্রায় এক যুগ। আমি একটা মিডিওকার টিচার নিলাম, ওনাকে আমি 3-4 বছর ধরে ট্রেন করলাম। ট্রেন করে তার ইনক্রিমেন্টও আমি হয়তোবা দেব, যেটা আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলগুলো দেন, অনেক কম। এখন অ্যামাউন্ট যদি বলতে যাই 500 থেকে 1000, 1500, খুব কম স্কুল শুনেছি 2000। তাহলে উনি বেটার অফার পেলে অন্য কোনো ফিল্ডে উনি ডেফিনেটলি চলে যাবেন। ধরেন উনি চলে গেল, আবার কি হলো, ওই ভ্যাকিউমটা ফিল আপ করার জন্য আবার আমি একটা মিডিওকার টিচার আনলাম। কিছু টাকা আমার ঠিকই বাঁচলো, কিন্তু আবার ওনাকে আমি 3-4 বছর ট্রেন করলাম। ট্রেন করে আমার ওই একই ঘটনা ঘটবে। এই যে একটা ভিশাস সাইকেল আমাদের এখানে তৈরি হয়েছে, এটাতে কারো কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না, ক্ষতি হচ্ছে শুধুমাত্র বাচ্চাদের। অর্থাৎ মানসম্পন্ন শিক্ষা, উপযুক্ত পরিবেশ কিংবা শিক্ষকদের ভালো বেতন কোনোটাই নিশ্চিত করছে না ইংরেজি মাধ্যম স্কুলগুলো। তাহলে শিক্ষার্থীদের কাছ থেকে যে চড়া টিউশন ফি আদায় করা হচ্ছে, সেই টাকা ব্যয় হচ্ছে কোথায়? এই জিজ্ঞাসা আমাদের নিয়ে যায় বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইসে। সেখানে 154টি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকের পরিসংখ্যান রয়েছে। আমরা সেই তথ্য সংগ্রহ করি। এর সাথে আমাদের হাতে আসা 6টি স্কুলের আর্থিক প্রতিবেদনের হিসাব তুলে দেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ফরেনসিক অ্যাকাউন্টিং বিশেষজ্ঞ ডক্টর মোহাব্বত আলীর কাছে। তিনি প্রথম গড়মিলটি খুঁজে পান স্কলাস্টিকার হিসাবে। প্রতি বছর তারা টিউশন ফি 7 থেকে 10% বাড়ায় বলছেন। আপনি যে ব্যানবেইসের হিসাব যে আমাকে এখানে দিয়েছেন, সংখ্যা, ছাত্র সংখ্যা, টিউশন ফির রেট এবং তার ইয়ারলি ইনক্রিমেন্ট, সেগুলোকে আমরা ব্যাক ক্যালকুলেট করে মোটামুটি একটা নিশ্চিত হতে পারি যে আমার টোটাল রেভিনিউ হবার কথা 95 কোটি টাকা, যেখানে এখানে দেখানো আছে 82 কোটি টাকা। ব্যানবেইসে দেয়া স্কুলটির 4969 জন শিক্ষার্থী, তাদের সে সময়কার টিউশন ফি ধরে এই হিসাব করা হয়েছে। কতজন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে সেটিও বিবেচনায় আনা হয়েছে। তবে আমাদের দেয়া সাক্ষাৎকারে হিসাবের এই অসঙ্গতি সম্পর্কে কোনো ব্যাখ্যা দিতে পারেননি স্কুলটির প্রধান নির্বাহী। দুঃখিত, আমি বলেছি যেহেতু আমি ডিরেক্টলি ফিনান্সটা নিয়ে কাজ করি না, এই ফিনান্স সম্বন্ধে কোনো প্রশ্ন জানাতে হলে আমাকে হয়তো ফিনান্সের সাথে কথা বলে আপনাকে জানাতে হবে। পরে আবার যোগাযোগ করা হলেও স্কুলটি সাড়া দেয়নি। আমরা এখন যাচ্ছি অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে। মজার বিষয় হলো, ব্যবসা স্কুলের হলেও তাদের নিবন্ধন হয়েছে অক্সফোর্ড ইনফরমেশন সিস্টেমস নামের একটি কোম্পানি হিসেবে। $2016 সালের অডিট রিপোর্ট অনুযায়ী সে বছর তারা লোকসান করেছে প্রায় 67 লাখ টাকা। আমরা ব্যানবেইসে তাদের দেয়া ছাত্রছাত্রীর সংখ্যার সাথে মিলিয়ে দেখি আয়ের এই হিসাব কতটা সঠিক। নাম্বার অফ স্টুডেন্টস, তার টিউশন ফির রেট, এবং সেটি যদি আমরা হিসাব করি তাহলে আমরা যদি 1 বছর পেছনেও যাই তবুও তার যে ইনকাম হওয়ার কথা সেটি হওয়ার কথা হচ্ছে 22 কোটি বা 22.5 কোটি টাকার মতো 2015-16 সালে। কিন্তু এখানে যে ইনকাম দেখানো আছে সেটি দেখানো আছে 11 কোটি টাকার মতো। খুব স্বাভাবিক ঘটনা বলে মনে হচ্ছে না। এখানে আপনি ইনডেপথ যাওয়ার সুযোগ আছে। হিসাবের এমন অসঙ্গতি নিয়ে অক্সফোর্ড কর্তৃপক্ষের সাথে কথা বলতে আমরা দফায় দফায় চেষ্টা করি, কিন্তু কেউই কথা বলতে রাজি হননি। প্রিন্সিপালের সাথে কথা বলতে চাই, একাধিকবার ইমেল করেও কোনো জবাব মেলেনি। কিন্তু স্কুলগুলো কেন তাদের আয় গোপন করছে, এই প্রশ্নে ডক্টর মোহাব্বতের ব্যাখ্যাটা এমন। বেশি ইনকাম শো করে ফেললে আপনাকে বেশি ট্যাক্স দিতে হবে, সিম্পল। অথবা আপনার গার্ডিয়ানরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি কোনোভাবে দেখে তাহলে সে বলবে তোমরা আমাদের কাছ থেকে এত টিউশন ফি নিচ্ছ, কারণ তুমি এত টাকা আয় করার পরেও কেন তুমি আমার প্রতি বছর টিউশন ফি বাড়াচ্ছ। তো এগুলো তো তখন একটা সোশ্যাল প্রেশার স্কুলগুলোর উপরে চলে আসতে পারে। ইংরেজি মাধ্যম স্কুলগুলোর লাগামহীন ব্যবসায় হতাশ রাশেদা কে চৌধুরী। শিক্ষা নিয়ে কাজের ক্ষেত্রে যার রয়েছে আন্তর্জাতিক পরিচিতি। শিক্ষাকে পণ্য বানানোর অধিকার এটা তো রাষ্ট্র তাদেরকে দেয়নি। 1 নম্বর, ন্যায্যতা এখানেই কিন্তু প্রশ্নবিদ্ধ।
দ্বিতীয় যেটা হলো, এই যে বেসরকারিভাবে পরিচালিত ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে কখন কোন বছর কিভাবে এই যে বেতন ভাতা ইত্যাদি বাড়ানো হচ্ছে নানা ধরনের, এটার ব্যাপারে কেউ মনে হয় যেন একদমই আসলে আমাদের সন্তানেরা এখানে একদম জিম্মি। এই জিম্মি দশা থেকে বের হয়ে আসতে আন্দোলনে পর্যন্ত নেমেছিলেন অভিভাবকরা। অবশেষে 2017 সালে হাইকোর্টের নির্দেশে এই ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য একটি নিবন্ধন বিধিমালা করে সরকার। উদ্দেশ্য ছিল স্কুলগুলোর লাগাম টেনে ধরা। শিক্ষা বোর্ডগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই বিধিমালা বাস্তবায়ন করার। ঢাকা শিক্ষা বোর্ডে ইংরেজি মাধ্যম স্কুল তদারকির জন্য আলাদা কোনো কর্মকর্তা নেই। বেসরকারি সব স্কুলেরই নিবন্ধন ও পরিচালনার বিষয়গুলি দেখে এই উপপরিদর্শক। নিয়ন্ত্রণের মানে ওইটি যে আমরা নিবন্ধনের সময় তাদের আমরা তদারকিটা করি আর কি। কিন্তু তারপরে যে আরো 3টা বছর যায়, সেই 3 বছরে তারা কিভাবে চলছে না চলছে এ ব্যাপারে কোনো খোঁজখবর রাখেন না। তার মানে কি নিয়ন্ত্রণে থাকা হলো? ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জিয়াউল হক এবছরের শুরুতে তিনি এ পদে যোগ দিয়েছেন। তিনিও বিধিমালা সম্পর্কে পরিষ্কার কিছু জানেন না, তবে স্বীকার করে নেন তাদের ব্যর্থতা। আসলে যারা ইংলিশ মিডিয়াম স্কুল, এটা অনেকটা ক্ষেত্রেই আমাদের নিয়ন্ত্রণের বাইরে, এটা বাস্তবতা। আপনি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসেবে যখন এটা বলেন, তখন কি স্যার বোর্ডের উপর দায় বর্তাচ্ছে না সরকারের উপরে? বর্তাচ্ছে। ফেল করছেন? অবশ্যই, এতগুলি তো নিয়ন্ত্রণ করা সম্ভব না। আর এই নিয়ন্ত্রণের অভাবেই প্রথম সারির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়েও বেশি টিউশন ফি নিতে পারে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো। ভাড়া করা আবাসিক ভবনে দিনের পর দিন চালিয়ে যেতে পারে শিক্ষা নামের ব্যবসা। শিক্ষার্থীদের ভাগ্য কোচিংয়ের হাতে ছেড়ে দিয়ে তারা গড়ে তুলতে পারে মুনাফার পাহাড়। এভাবেই দিন গড়ায়। তাদের হাতে জিম্মি হয়ে পড়ে শিশুর উন্নত শিক্ষার আশায় থাকা মধ্যবিত্ত।